চন্দ্রাহত লিখেছেন প্রচেত গুপ্ত। আজ কণিকার বিয়ে। কণিকাদের 3 তলা বাড়ি ঝলমল করছে। ছাদ থেকে নিচ পর্যন্ত ঝুলছে হলুদ আলোর মালা। গেটে বেত দিয়ে তৈরি হয়েছে চোখ ধাঁধানো তোরণ। তোরণের মাথায় সবুজ ঘাসের ব্যাকগ্রাউন্ডে সাদা ফুলের পাপড়ি দিয়ে লেখা কণিকা শ্যামলের বিবাহে স্বাগতম। সাউন্ড বক্সে নিচু ভলিউমে সানাই বাজছে, বিসমিল্লার সানাই। রাগের নাম শাহানা। হাতে সুদৃশ্য গিফট প্যাকেট নিয়ে নিমন্ত্রিতরা দামি গাড়ি থেকে নামছে। স্যুট, ধুতি, পাঞ্জাবি, বেনারসির খসখস আওয়াজ, গয়নার টুংটাং শব্দ, বিদেশি সেন্টের মায়াময় সুগন্ধ ছড়িয়ে পড়েছে চারপাশে। ফিসফাস, খিলখিল হাসি, নিচু গলায় গল্প। মনে হচ্ছে এই বাড়ি থেকে ফোয়ারার মতো আনন্দ উপচে পড়ছে। যদিও ঘটনা উল্টো রকম। এত আয়োজনের ব্যাপারে খোদ কনেরই আপত্তি ছিল। কণিকা তার মাকে বলেছিল, জাঁকজমক কিছুই করার দরকার নেই, যেটুকু না করলেই নয়, শুধু সেটুকু করো, লোকজন বেশি না এলেই ভালো হয়। কণিকার মা মঞ্জু দেবী বিরক্ত গলায় বলেছিলেন, কেন, বড় মেয়ের বিয়েতে আমরা জাঁকজমক করব না কেন? কণিকা মায়ের রাগ বুঝতে পেরে সামান্য হাসে, বলে, এলাহি ব্যাপার দেখলে শ্যামল অস্বস্তিতে পড়তে পারে। কেন, অস্বস্তির কি হলো? ওরা তো তেমন কিছু করতে পারবে না, সেই কারণেই বলছি। মঞ্জু দেবী দাঁতে কিড়মিড় জাতীয় আওয়াজ করে বললেন, ওদের না পারাটা কি আমাদের অপরাধ? অপরাধের কথা হচ্ছে না মা, তবে বিয়েটা আমাদের মাথায় রাখা উচিত। সকলের সামর্থ্য সমান হয় না। আমরা আলো জ্বালালাম, বিরাট প্যান্ডেল খাটালাম, লম্বা মেনুতে লোক খাওয়ালাম, অথচ এরা তেমন কিছুই পারল না। সেটা কেমন দেখাবে? মঞ্জু দেবী রাগে হিস করে ওঠেন, খুবই খারাপ দেখাবে। কিন্তু তার জন্যে তো আমরা দায়ী নই কনি। ওদের সামর্থ্য কতখানি আমরা গোড়া থেকেই জানি। যেদিন থেকে তুমি ওই ছেলেকে বিয়ে করবে বলে ঠিক করেছ, সেদিন থেকেই জানা হয়ে গেছে। নতুন করে আর আমাকে এসব শোনাতে এসো না। আমরা আমাদের সামর্থ্য মতোই মেয়ের বিয়ে দেব, তার বেশি দেব না, কমও দেব না। যতটা জাঁকজমক করা আমাদের পক্ষে দরকার ততটাই করব। কণিকা একইভাবে শান্ত গলায় বলল, জাঁকজমকের আবার দরকার অদরকার কি? মঞ্জু দেবী কঠিন চোখে মেয়ের মুখের দিকে মুহূর্তখানিক তাকিয়ে থেকে নিচু গলায় বললেন, দরকার অদরকার বুঝতে পারলে তুমি এই কাজ করতে না। এই বাড়ির মেয়ে হিসেবে তোমাকে যা মানায় তাই করতে। কণিকার বাবা মনোময় চ্যাটার্জি উল্টো দিকের সোফায় বসেছিলেন। তিনি স্ত্রীকে থামানোর চেষ্টা করেন, বলেন, আহা, কণি যখন বলছে থাক না, আমরা ছোট করেই না হয় করলাম। মঞ্জু দেবী এবার আর গলা নিচু রাখতে পারলেন না। উত্তেজিত হয়ে চিৎকার শুরু করলেন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের মধ্যে আমাদের একটা সম্মান আছে। তোমার পরিচিত লোকজন আসবে, এত বড় বিজনেস। সেখানকার লোকজন তো সব হেঁজিপেজি নয়, ঘাসে মুখ দিয়ে চলে না। সবাই কি ভাববে সেটা একবার ভেবে দেখেছ? সবাই ভাববে এই বিয়েতে আমাদের সাই নেই, তাই ঘর অন্ধকার করে মেয়েকে কোনো রকমে পার করছি। সত্যি কথাটা সবাইকে জানানো দরকার কি? তার থেকে আলো জেলে, সানাই বাজিয়ে, পেট পুড়ে পোলাও মাংস খাইয়ে না হয় মিথ্যেটাই বলবো। বড় মেয়ের বিয়েতে আমরা খুব খুশি, হীরের টুকরো জামাই পেয়ে আমাদের আহ্লাদের শেষ নেই। মনোময় বাবু মুখ নামিয়ে বললেন, এসব কথা আর এখন তুলে লাভ কি মঞ্জু? ডিসিশন যখন হয়েই গেছে। মঞ্জু দেবী ঝাঁঝের সঙ্গে বলেন,
ডিসিশন আমার হয়নি, ডিসিশন হয়েছে তোমার মেয়ের। এটা তার একান্ত সিদ্ধান্ত। তুমি নিজেই মেয়ের সামনে বলো না এই বিয়েতে তোমার মত আছে। বলো, চুপ করে আছো কেন? কথা শেষ করে সোফা ছেড়ে উঠে পড়লেন মঞ্জু দেবী। চোখে আঁচল চাপা দিয়ে দ্রুত পায়ে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। যাওয়ার সময় বলতে বলতে গেলেন, তোমার মেয়ের মাথায় গোলমাল হয়েছে। মাথার গোলমাল না হলে কেউ এ কাজ করতে পারে না। তুমি ওকে বোঝাও, এখনো সময় আছে। মনোময় বাবু চুপ করে হাতের আঁকিবুকি কাটতে থাকেন। তিনি জানেন মঞ্জু ভুল কিছু বলছে না। কণিকা সত্যি পাগলামি করছে। এই বিয়েতে তাঁরও মত নেই, মত থাকার কোনো কারণও নেই। কোনো সুস্থ মানুষ এই বিয়েতে মত দিতে পারে না। ওই ছেলেকে কণিকার সঙ্গে কোনোভাবেই মানায় না। তার ওপর শোনা যাচ্ছে আলাপ পরিচয়ও অতি অল্প দিনের, বছরখানেকও হয়নি। ছোকরা গ্রামের দিকে কোনো এক ব্লক অফিসে চাকরি জুটিয়েছে। সেই চাকরি এখনও পাকা হয়নি, প্রবেশন পিরিয়ড চলছে। কাজ পাকা হবে কি না সে সম্পর্কেও সন্দেহ রয়েছে। মঞ্জু যখন তাকে ঘটনাটা বলে তখন তিনি বিজনেসের কাজে চেন্নাইতে। কানে টেলিফোন ধরে টানা 1 মিনিট চুপ করে থাকেন। তুমি শিওর মঞ্জু? মঞ্জু দেবী ফুঁপিয়ে ওঠেন, বলেন, কনি বলছে আমরা যদি রাজি না হই তাহলে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে ওই ছেলেকে বিয়ে করবে। না না, এখনই মেয়ের সঙ্গে কোনো কনফ্রন্টেশনে যেও না মঞ্জু, তুমি শান্ত হও। মঞ্জু দেবী ডুকরে উঠে বলেন, কি বলছো তুমি? আমি শান্ত হব? এই কথা শোনার পর কোনো মা শান্ত হয়ে থাকতে পারে? ছি ছি, কোথাকার কোন এক ভ্যাগাবন্ড। কনির কত ভালো বিয়ের ব্যবস্থা করেছিলাম, তুমি জানো না? মনোময় চ্যাটার্জি চুপ করে থাকেন। তিনি জানবেন না কেন, খুবই জানেন। ইতিমধ্যে গোপনে ছেলে দেখা শুরুও করেছিল মঞ্জু। 2টি ছেলের খবরও বলেছিল তাকে। পাত্র হিসেবে দুজনেই চমৎকার। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, 6 মাসের মধ্যে স্টেটসে সেটেল করবে, কোম্পানির সঙ্গে কথাবার্তা পাকা। অন্যজন ডাক্তার, পড়া কমপ্লিট করেছে, আর একদিনও এই পোড়ার দেশে থাকতে চায় না। ছেলের ধারণা এদেশে ডাক্তারি করাও যা, খেতে লাঙল চালানোও তাই। এদেশের রোগীদের ট্যাবলেট ক্যাপসুলের থেকে জড়িবুটিতে বেশি কাজ দেয়। ওই ছেলে ইতিমধ্যে লন্ডনের 3টি হাসপাতালে অ্যাপ্লাই করে ফেলেছে। ওখানে গিয়ে FRCSটাও করবে। তবে দুজনেই নাকি এখন বিয়ে করার ব্যাপারে গাঁইগুঁই করছে। ওদের বাড়ির লোকেরাও ছাড়ছে না। তারা চায় বাইরে যাওয়ার আগে বিয়েটা সেরে নিক। মঞ্জু দেবীর মতে ও কিছু নয়। ভালো ছেলেরা বিয়ের আগে ওরকম একটু আধটু গাঁইগুঁই করে, ভাবে সংসার করলে ক্যারিয়ার রসাতলে চলে যাবে। চিন্তার কিছু নেই, কণিকার সঙ্গে আলাপ হলে এরা বুঝতে পারবে তার মেয়ে ফেলনা কিছু নয়। সেও সবার আগে ক্যারিয়ার পছন্দ করে। কদিন আগেই মঞ্জু দেবী গদগদভাবে স্বামীকে বলেছিলেন, আমার ইচ্ছে কনি 2 ক্যান্ডিডেটকেই মিট করুক, তারপর না হয় নিজেই বেছে নিক। বিয়ে কোনো হেলাফেলার বিষয় নয়, জোর করে চাপিয়ে দেওয়া চলে না। আজকাল জীবনসঙ্গী নিজেই পছন্দ করে নিতে হয়। মনোময় বাবু বলেছিলেন, তুমি তাহলে মেয়ের সঙ্গে কথা বলো। সেই কথা বলতে গিয়েই যে বিপদ হয়েছে মনোময় বাবু বুঝতে পারছেন। তিনি নিজেই সামলে নিয়ে বললেন, এই ছেলে কি করে? ভিক্ষে করে, ভিক্ষে। হি ইজ আ বেগার। তোমার মেয়ে একজন ভিখিরিকে বিয়ে করতে চলেছে। কাঁদতে কাঁদতে বলেন মঞ্জু দেবী। তুমি এতটা এক্সাইটেড হও না মঞ্জু, বিপদ ঠান্ডা মাথায় সামলাতে হয়। তুমি কনিকে বুঝিয়ে বলেছ?
তোমার অসভ্য মেয়ে বলতে দিল কই? কথা শুরুর আগেই বলল, আমি খবর পেয়েছি তোমরা আমার জন্যে ছেলে খুঁজছ। খামোখা পরিশ্রম করে লাভ নেই মা। আমি বিয়ের ব্যাপারে ডিসিশন নিয়ে ফেলেছি। ছেলের নাম। কথা শেষ করতে পারলেন না মঞ্জু দেবী। রিসিভার চেপে ধরে কেঁদে ফেললেন। ফোঁপাতে ফোঁপাতে বললেন, সেই ছেলে নাকি কোন পাড়া গাঁয়ে সামান্য চাকরি করে। ফোন রাখার আগে মনোময় চ্যাটার্জি চিন্তিত গলায় বলেন, তুমি আর এটা নিয়ে ঝামেলা করো না মঞ্জু। কণা যদি সত্যি সত্যি বাড়ি থেকে চলে যায়, সেটা আরও বড় কেলেঙ্কারি হবে। আমি নেক্সট অ্যাভেলেবল ফ্লাইটেই কলকাতায় ফিরছি। পুরো একটা দিন অবাক হয়ে ভেবেছিলেন মনোময়, তাঁর ইউনিভার্সিটিতে পড়া মেয়ে এত বড় গাধা হলো কি করে। শুধু ইউনিভার্সিটি পর্যন্ত পড়েছে না, কণিকা বিএ এবং এমএ দুটোতেই ফার্স্ট ক্লাস। গাধা না হলে তারপরেও কেউ এই কাণ্ড করতে পারে? আমেরিকা লন্ডন ছেড়ে গ্রামে গিয়ে সংসার পাতার সিদ্ধান্ত কে নেয়? তিনি ঠিক করেন মেয়ের সঙ্গে নিজে কথা বলবেন। তার মায়ের মতো রাগের কথা নয়, কথা বলবেন ঠান্ডাভাবে। তিনি জানতে চাইবেন ওই ছেলের মধ্যে মেয়ে কি দেখেছে, কোনো প্রতিভা? মায়ের সঙ্গে জেদাজেদি থাকলেও মেয়ের সঙ্গে তার মধুর সম্পর্ক। অনেক কথাই সে সহজভাবে বাবাকে বলতে পারে, বলতে ভালোওবাসে। গোড়া থেকে নিজে হাতে ট্যাকেল করলে সমস্যা এত দূর যেত না বলেই মনে হয়। কণিকা নিজের ভুল বুঝতে পারত। তোমার মা যা বলেছে তা কি সত্যি? কণিকা অবাক হয়ে চোখ বড় করে বলে, মা কি বলেছে তা তো জানি না বাবা। তুমি নাকি কাকে বিয়ে করবে ঠিক করে ফেলেছ। বাবার সঙ্গে সহজ হলেও কণিকা লজ্জা পায়। যতই হোক বিয়ের কথা। সে মাথা নিচু করে তার উত্তর বুঝিয়ে দেয়, তুমি কি ফাইনাল ডিসিশন নিয়ে ফেলেছ কণি? মাথা নামানো অবস্থাতেই কণিকা বলে, হ্যাঁ বাবা, নিয়ে ফেলেছি। তোমাদের হয়তো আরও কয়েকটা দিন পরে জানাতাম, কিন্তু মা যেভাবে আমার জন্যে ছেলে খুঁজতে উঠে পড়ে লেগেছে, তাই এখনই বলে রাখলাম। ও। মনোময় চ্যাটার্জি মুখের সামনে হাত মুঠো করে কাশলেন। মেয়ের কথা শুনে মনে হচ্ছে ঘটনা অনেক দূর নয়, পুরোটাই গড়িয়ে গেছে। একটু চুপ করে থেকে তিনি বললেন, ছেলে শুনলাম চাকরি বাকরি তেমন কিছু করে না, তোমার মা বলছিল। কণিকা শান্ত গলায় বলে, মা পুরোটা ঠিক বলেনি, খানিকটা ঠিক বলেছে। শ্যামল চাকরি পেয়েছে, কিন্তু মাইনেপত্র ভালো নয়, তবে কোয়ার্টার পেয়েছে। এইসব ছোট চাকরিতে প্রবেশনে থাকার সময় সাধারণত কাউকে কোয়ার্টার দেওয়া হয় না, ওকে দিয়েছে। হবু স্বামীকে কোয়ার্টার দিয়েছে বলার মধ্যে মেয়ে একটা প্রচ্ছন্ন গর্ব অনুভব করছে বলে মনোময়বাবুর মনে হলো। তিনি দুঃখিত হলেন। কলকাতা থেকে দূরে অজপাড়া গায়ে সামান্য একটা এলেবেলে কোয়ার্টার নিয়ে তার মেয়ে গর্ব করছে। দুঃখের বিষয়, মেয়েকে তিনি এভাবে মানুষ করেননি। তিনি যেভাবে মানুষ করেছেন তাতে তার স্বামী লন্ডনে টেমস নদীর ধারে কোয়ার্টার পেলে গর্ব করা উচিত। নিজের প্রতি এক ধরনের হতাশা তৈরি হলো মনোময় বাবুর। সেই হতাশা লুকিয়ে তিনি হাসবার চেষ্টা করলেন। বললেন, গুড, সেই কোয়ার্টার কেমন তা তুমি জানো কনি? কটা ঘর? ইচ্ছে করেই আগে ছেলেতে না গিয়ে ছেলের ঘর বাড়ি নিয়ে আলোচনা শুরু করতে চাইছেন মনোময়। কণিকা উৎসাহ নিয়ে বলল, কোয়ার্টার কেমন জানি না বাবা, তবে শুনেছি ঘর দুটো বেশ ছোট, তবে ছাদ খুব বড়। মনোময়বাবু অবাক হয়ে বললেন, ছাদ বড়? বড় ছাদ খুব একটা কাজে লাগবে কি? কণিকা উজ্জ্বল চোখে বলে, বাহ, লাগবে না। ওখানে তো বেশিরভাগ সময়েই সন্ধ্যের পর কারেন্ট থাকে না। ভ্যাপসা গরমে ঘরের মধ্যে শুয়ে মরবো নাকি?
মাদুর নিয়ে ছাদে চলে গেলেই হবে। জানো বাবা, খানিকটা দূরেই একটা জঙ্গল মতোও আছে। বড় কিছু নয়, ছোট জঙ্গল, গায়েই একটা দিঘি। তাই সন্ধ্যের পর বাতাস খুব প্লেজেন্ট। রাতের দিকে শীত করে। বাড়ির কাছে জঙ্গল বা দিঘি থাকা একটা সৌভাগ্যের ব্যাপার, তাই না বাবা? মনোময় চ্যাটার্জি ঢোক গিলে বলেন, তুমি দেখছি খুব ডিটেলসে খবর নিয়েছ মা। পাড়া গাঁয়ে দিঘি থাকবে, জঙ্গল থাকবে, সাপ খোপ মশামাছি থাকবে, এটা আর আশ্চর্যের কি? শহরে গাছপালা ওয়াটার বডি থাকলে সেটাই মজার। বিদেশে এরকম অনেক আছে। কণিকা লজ্জা পেয়ে বলল, খবর আমি নিইনি, ও বলেছিল। খোলামেলা জায়গা ও খুব ভালোবাসে, তাই সব বলছিল। মনোময় ভুরু কুঁচকে মেয়ের দিকে তাকালেন। নিজের মেয়েকে কি তার খানিকটা অচেনা লাগছে? কি এমন ঘটল যে মেয়ে এতটা বদলে গেছে? ছাদের কথা তো হলো, বাথরুম ও কিচেন এগুলো ঠিক আছে? ঠিক নেই বাবা, শুনেছি কিচেনের অবস্থা খুবই খারাপ। বৃষ্টির সময়ে টিনের শেড থেকে জল পড়ে। বাথরুমও সেই রকম, উঠোন পেরিয়ে যেতে হয়। জলের সমস্যাও আছে। গরমের সময় সমস্যা বাড়ে, যদিও খুব সমস্যা হওয়ার কথা নয়। মনোময় বাবুর মনে হলো নিঃশ্বাস থমকে গেছে। কণিকা এসব কি বলছে? তিনি বললেন, কেন সমস্যা হওয়ার কথা নয় কেন? কণিকা এমনিতেই খুব সুন্দর দেখতে, সে সুন্দর করে হাসতে পারে। বাবার দিকে তাকিয়ে সুন্দর হেসে কণিকা বলল, শ্যামল বলেছে কাছেই একটা কুয়ো আছে, সেই কারণে খুব কিছু সমস্যা হবে না। জানো তো বাবা, কুয়ো থাকলেই সঙ্গে দারুণ একটা বাঁধানো কুয়োতলা থাকে। আমি অবশ্য এখনও জানি না এখানকার কুয়োতলাটা বাঁধানো কিনা। মনোময় চ্যাটার্জি অবাক হয়ে মেয়ের মুখের দিকে তাকালেন। তিনি কি শুনছেন? যা শুনছেন তা কি ঠিক শুনছেন? তার মেয়ে উঠোন পেরিয়ে বাথরুমে যাবে, কুয়ো থেকে জল তুলবে, তারপর হয়তো বলবে কুয়োতলায় বসে দুপুরে নভেল পড়বে। মঞ্জু ঠিকই বলেছে। কণিকার মাথায় গোলমাল হয়েছে। নইলে যে মেয়েকে এক গ্লাস জল নিজে নিয়ে কোনোদিন খেতে হয়নি, সে মেয়ে এসব ভাবছে কি করে? মনোময়বাবু বুঝেছিলেন কণিকাকে আর কিছু বলে লাভ নেই। যে হবু স্বামীর কোয়ার্টারের কুয়ো নিয়ে উত্তেজিত, আনন্দিত, তাকে কিছু বলে লাভ কি? স্ত্রীকে সে কথা বলেও ছিলেন। মঞ্জু দেবী বলেছিলেন, দেখবে এই মেয়ে কত বড় বিপদে পড়ে, তুমি আমার কথা মিলিয়ে নিও। মনোময় চ্যাটার্জি সেই বিপদ আঁচ করতে পারলেন না এমন নয়, পারলেন। এক সপ্তাহ রাতে ঘুম হলো না, কাজে মন দিতে পারলেন না। মেয়েকে এখন বকাঝকা করে লাভ হবে না। সে এখন একটা ঘোরের মধ্যে ঢুকে পড়েছে। এই ছেলের কাছ থেকে তাকে সরিয়ে আনা অসম্ভব। ওর মায়ের মতো জোর খাটাতে চাইলে খারাপ কিছু ঘটে যেতে পারে। তাছাড়া কণিকার প্রতি কঠোর হওয়া তার পক্ষে সম্ভব নয়। উপায় একটাই, ছেলেকে যদি কিছু করা যায়, খড়কুটো চেপে ধরার মতো করে। মনোময় চ্যাটার্জি একটা শেষ চেষ্টা করেছিলেন। কিছুদিন পর কণিকাকে প্রস্তাব দিয়েছিলেন, তুমি যদি চাও আমি ওই ছেলের সঙ্গে কথা বলতে পারি কণি। মুম্বাই বা চেন্নাইতে, যদি বলো কলকাতাতেই, আমি ওর একটা কাজকর্মের ব্যবস্থা করে দেব। তুমি অন্যভাবে নিও না। আমার মনে হয় না ওরকম একটা অজপাড়া গায়ে গিয়ে তোমার বেশি দিন ভালো লাগবে, তুমি স্যুট করতে পারবে। আমি যে কাজের ব্যবস্থা করব তাতে মাইনেপত্র খারাপ হবে না, এটার থেকে তো বেটার হবেই। তাছাড়া আমাদের টাচে থাকতে পারবে। যদি আরও কোনো দরকার হয় আমি তো রইলাম। কণিকা বাবার প্রস্তাব শোনার পর মুচকি হাসে, বলে, থ্যাংক ইউ বাবা, কিন্তু এর কোনো দরকার নেই।
শ্যামল এরকম একটা জায়গাতেই থাকতে চায়। সে পুরুলিয়া টাউনের প্রপারেও থাকার চান্স পেয়েছিল, নেয়নি। আসলে তার একটা উদ্ভট শখ আছে। ফাঁকা জায়গা না হলে সেই শখ ভালো করে মেটানো যায় না। শখ? কিসের শখ? মনোময় অবাক হন। কণিকা উদ্ভাসিত মুখে বলে, থাক বাবা, সেই শখের কথা জেনে তোমাদের লাভ নেই। মা এমনিতেই ভেঙে পড়েছে, তার ওপর যদি এটা শোনে তাহলে আর বিছানা ছেড়ে উঠতে পারবে না। মনোময়বাবু এবার খানিকটা কঠিন গলায় বলেন, তোমার মায়ের ভেঙে পড়াটা কি অকারণ হয়েছে বলে মনে করো কনি? মায়েরা তো মেয়েদের ভবিষ্যতের কথা ভাববেই। যাই হোক, তুমি যদি শ্যামলের শখের কথা না বলতে চাও বলো না, আমি তোমাকে জোর করব না। শখ মেটানোর সঙ্গে ফাঁকা জায়গার কি সম্পর্ক আমি বুঝতে পারছি না। সে কি বাগান করে, গার্ডেনিং? করলে অসুবিধে কি? আমাদের বাদুর ফার্ম হাউস তো আছেই। উইকেন্ডে না হয় তোমরা চলে গেলে, নোবডি উইল ডিস্টার্ব ইউ। কণিকা শক্ত মুখে বলে, আমি যতদূর চিনি শ্যামল শ্বশুরমশাইয়ের বাগান বাড়িতে গিয়ে শখ মেটানোর মতো ছেলে না। তাছাড়া গার্ডেনিং সে করেও না, তার স্বভাব অন্য। ইনফ্যাক্ট ওর এই স্বভাবের কথা যেদিন আমি জানতে পারি সেদিনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এই ছেলেকে আমি বিয়ে করব। তোমরা যদি মনে করো আমার এই বিয়েতে বাড়ির সম্মানে বড় ধরনের ধাক্কা লাগছে, তাহলে আমি না হয় বাইরে গিয়ে বিয়ে করে নিচ্ছি। কত মেয়েই তো বিয়ের জন্য বাড়ি ছাড়ে না। কথা শেষ করে কণিকা দুহাতে মুখ ঢাকে এবং ফুঁপিয়ে ওঠে। মনোময় বাবু মেয়ের মাথায় হাত রেখে গাঢ় স্বরে বলেন, ইটস ওকে, তুমি শান্ত হও কনি। আমরা চাই তুমি সুখী হও। আমার বিশ্বাস তুমি নিশ্চয়ই ঠিক মানুষকেই বেছেছ। তার কোনো একটা সুন্দর স্বভাব তোমাকে স্পর্শ করেছে। কণিকা মুখ থেকে হাত সরিয়ে বড় বড় ভেজা চোখ দুটো তুলে বলে, সুন্দর কিনা জানি না বাবা, তবে তার এই শখের কথা তুমি শুনলেও মুগ্ধ হবে। মনোময় চ্যাটার্জি একদৃষ্টে মেয়ের চোখের দিকে তাকিয়ে থাকেন। কণিকা ফিসফিস করে বলতে থাকে, বাবা, শ্যামল হলো একজন মুন লাভার, চাঁদের ভক্ত। একটু ভক্ত নয়, ভীষণ ভক্ত। জ্যোৎস্না দেখলে সে পাগলের মতো হয়ে যায়, জাস্ট লাইক আ ম্যাড। পূর্ণিমার দিনগুলোতে সে কিছুতেই ঘরে থাকতে চায় না। থাকলেও সব আলো নিভিয়ে দিয়ে বসে থাকবে, নইলে ছুটে চলে যাবে ছাদে। ছাদ না থাকলে পথে পথে ঘুরবে। কতবার যে জ্যোৎস্না দেখতে সে কলকাতা ছেড়ে বাইরে চলে গেছে, গভীর রাত পর্যন্ত খোলা ছাদে বা মাঠে শুয়ে ঠান্ডা লাগিয়ে ফিরেছে গা ভর্তি জ্বর নিয়ে। একবার তো নিউমোনিয়া হতে হতে বেঁচে গিয়েছিল। কলেজে পড়ার সময় বন্ধুদের সঙ্গে কাঁকড়া ঝোড়ের জঙ্গলে গিয়ে হারিয়ে গেল, বিরাট টেনশনের ব্যাপার। খুঁজে পাওয়ার পর সবাই যখন চেপে ধরল, সে জানালো একটা চকচকে পথ ধরে হাঁটছিল। খানিক পরে খেয়াল হয় ওটা আসলে কোনো পথই নয়, চাঁদের আলো। ব্যাস, রাস্তা হারিয়ে গেল। বোঝো কাণ্ড। তারপর থেকে ওর বন্ধুরা কেউ আর এর সঙ্গে বাইরে যেত না, গেলেও অমাবস্যা দেখে যেত। সবাই ঠাট্টা করে বলতো চাঁদে পাওয়া ছেলে। ওই ছেলেকে প্রথমে আমি তেমন আমল দিতাম না, বিশ্বাস করো। আমল দিবার মতো কি গুণই বা তার আছে। কিন্তু যেদিন শুনলাম। কণিকার চোখ চকচক করছে। মনোময় বাবু সেদিকে তাকিয়ে রইলেন অবাক হয়ে। বিড়বিড় করে বললেন, শুধুমাত্র এই কারণে তুমি এই ছেলেকে পছন্দ করলে? শুধুমাত্র? একে তুমি শুধুমাত্র বলছো? মা বুঝবে না, কেউই বুঝবে না, কিন্তু আমি ভেবেছিলাম তুমি অন্তত বুঝতে পারবে। একজন চাঁদে পাওয়া মানুষের সঙ্গে জীবন কাটানোর লোভ কোনো মেয়ে ছাড়তে পারে? অনেক কষ্ট হবে জেনেও পারে না।
স্ত্রীকে এই অদ্ভুত কথাটা বলেননি মনোময় বাবু। বললে বিরাট ঘাবড়ে যাবে সেই ভয়েই বলেননি। শুধু বলেছিলেন ওই ছেলের নাকি কী সব শখ টক আছে, তাতেই তোমার মেয়ে মুগ্ধ হয়েছে। মঞ্জু দেবী বলেছিলেন ও সব বাজে কথা, এই ছেলে আসলে বিরাট বদ, মিথ্যে ভুজুং ভাজুং দিয়ে বড় লোকের সুন্দরী মেয়েকে কবজা করেছে। ছর্দি বলেছিল নিশ্চয়ই জল পড়া ধরনের কিছু খাইয়েছে কিনা খবর নিয়ে দেখ। চিন্তিত মনোময় বিরক্ত হয়ে বললেন, আহ, চুপ করবে। মঞ্জু দেবী চুপ করেই গেলেন। তবে বিয়ের সময় জাঁকজমকের কিছু কম করলেন না। বাড়ির সামনেই প্যান্ডেল করে নিমন্ত্রিতদের আপ্যায়নের ব্যবস্থা হয়েছে। সেখানে পাতা হয়েছে লাল ভেলভেটের সোফা, রয়েছে চা কফি ঠান্ডা পানীয়। মূল খাবার জায়গা 3 তলার ছাদে। বিয়ের আসর বসছে বাড়ির পেছনে। বাগানের একটা অংশে শামিয়ানা টাঙিয়ে নেওয়া হয়েছে। সমস্যা হলো এখনও বর এসে পৌঁছয়নি, যদিও বিয়ের লগ্ন রাত 12টা বেজে 53 মিনিটে। বর চলে আসার কথা 8টায়, এখন 8:30টার কিছু বেশি হয়ে গেছে। মনোময়বাবু বরযাত্রীর জন্য বাসের ব্যবস্থা করতে চেয়েছিলেন, এসি ভলভো বাস। কণিকা সেই পরিকল্পনা বাতিল করেছে। বরযাত্রীর সংখ্যা নাকি কিছুতেই 10-এর বেশি হচ্ছে না, 2-1 কমও হতে পারে। 2টো গাড়িতেই ধরে যাবে। মনোময় মেয়ের কথা শুনে বিরক্ত হয়েছিলেন। বলেছিলেন, তুমি কি করে জানলে 10-এর বেশি হবে না? কণিকা শান্ত গলায় বলে, শ্যামল বলেছে। ওর অত আত্মীয় টাত্মীয় নেই, যারা আছে তারাও সকলে আসবে না। ও, তাহলে গাড়ির কথাই বলে দিচ্ছি। কয়টা গাড়ি বলবো? 3টে বলি? বাবা, ওরা নিজেরাই ব্যবস্থা করে আসবে। নিজেরা ব্যবস্থা করে আসতে আসতে বরযাত্রীরা রাত 10টা বাজিয়ে ফেলল। ততক্ষণে অতিথিরা অনেকেই চলে গেছে। বারবার ফোন করেও বর বা তার বাড়ির লোকদের ধরা যায়নি। টেনশনে মঞ্জু দেবীর প্রেশার বেড়ে গেল। তাকে ফাঁকা ঘরে নিয়ে শুইয়ে দেওয়া হলো। তিনি বিড়বিড় করে বলতে লাগলেন, আমি জানতাম এই ছেলে বিরাট গোলমাল করবে। গোলমালের এখন কি দেখলে, পরে আরও দেখবে। মনোময় বাবু চাপা গলায় ধমক দিয়ে বললেন, উফ, তুমি চুপ করবে। বাড়ি ভর্তি লোক, কোনি কাঁদছে, তুমি চেঁচাচ্ছ, কি ভাবছে সবাই? বাড়ি যতটা বড় করে সাজানো হয়েছিল, বিয়ে ততটা হইচই করে হলো না। বর দেরি করে আসার রাগ চট করে কেউ ভুলতে পারল না। শান্তভাবেই বিয়ে শেষ হলো, বাড়তি কোনো উচ্ছ্বাস ছাড়াই। আরও শান্তভাবে পরদিন বিকেলে কণিকা বাপের বাড়ি ছেড়ে রওনা দিল, হাতে গোনা 2-3টে স্যুটকেস আর ব্যাগ নিয়ে। সবাই ভেবেছিল মেয়ে চলে যাওয়ার সময় মঞ্জু দেবী খুব কান্নাকাটি করবেন, কিন্তু সেরকম কিছু ঘটল না। তিনি থমথমে মুখে মেয়ে জামাইকে আশীর্বাদ করলেন। মঞ্জু দেবী কাঁদলেন 4 বছর বাদে। বদ্ধ উন্মাদ অবস্থায় জামাই গাছে ফাঁস ঝুলিয়ে আত্মহত্যা করার ঠিক 3 দিন পর 2.5 বছরের নাতনির হাত ধরে মেয়ে যখন ফিরে এলো তখন। তবে সেই কান্নার মধ্যে দুঃখের থেকে আনন্দই বেশি ছিল। নাতনিকে জড়িয়ে ধরে বললেন, ইস, কি চেহারা হয়েছে দুজনের, চুলে তেল নেই, গায়ের পোশাক ময়লা, ছি ছি। দাঁড়া, 2 দিনে তোদের ভোল পাল্টাচ্ছি। মা মেয়েকে জলে চুবিয়ে কেমন কাচি দেখবি। মনোময় চ্যাটার্জি ছিলেন 3 তলার বারান্দায়। তার শরীর ভালো নেই, একটা স্ট্রোক হয়ে গেছে। সপ্তাহে 3 দিনের বেশি কাজে বেরোন না। তার ওপর আজ মেয়ে আসছে শুনে আরও বেরোননি। কণিকার পায়ের আওয়াজে মুখ ফেরালেন, আয় মা। কণিকা বাবার কাছে এসে
হাঁটু গেড়ে বসলো চেয়ারের পাশে। তারপর কোলে মাথা রেখে ফুঁপিয়ে উঠল। মনোময় বাবু মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে শান্ত গলায় বললেন, কাঁদিস না মা, কাঁদিস না। তুই তো চেষ্টা করেছিলি। এই বছরে সেবা চিকিৎসা কোনোটাই তো কম করিসনি। মাঝখানে তো কদিনের জন্য একটু ভালোও হয়েছিল শুনলাম। আসলে কি জানিস, অসুখটাই এরকম। কণিকা মাথা নাড়তে নাড়তে বলল, আমারই ভুল বাবা, আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম নর্মাল। তখন আমার বোঝা উচিত ছিল, সন্দেহ করা উচিত ছিল। পুরনো অসুখ, ট্রিটমেন্ট কিছু নেই। পরম স্নেহে মেয়ের পিঠে হাত বোলাতে বোলাতে মনোময় বাবু বললেন, মানুষ তো ভুল করে, করে না? এবার অন্যভাবে শুরু কর। তোর রেজাল্ট ভালো, ইচ্ছে করলে চাকরি করতে পারিস। যদি চাস আমার বিজনেসও দেখতে পারিস। আমার শরীরটা ভালো নেই, তুই যদি দায়িত্ব নিস বড় নিশ্চিন্ত হয়ে মরতে পারি। বাবার কোলে মাথা রেখে কণিকা আকুলভাবে কাঁদতে লাগল। 17 বছর পর সৌমি কলেজ থেকে ফিরল সন্ধ্যের মুখে। ফিরেই বিরাট হইচই শুরু করে দিল, রোজই করে। চিৎকার করে দিদিমাকে খাবারের অর্ডার দেয়। ড্রয়িং রুমে রাখা দাদুর ফটোর সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ বকর বকর করে। কাঁচের ধুলো পরিষ্কার করে, ফুল গুছিয়ে রাখে। তারপর দুটো করে সিঁড়ি টপকে সোজা চলে আসে 3 তলায় মায়ের কাছে। কণিকা সব দিন বাড়ি থাকে না। অফিসে আটকে পড়লে ফিরতে রাত হয়। এত বড় ব্যবসা একা হাতে সামলানো সহজ কথা নয়। মনোময়বাবু মৃত্যুর আগে অনেকটা গুছিয়ে দিয়ে গেছেন। মাইনে করা লোকজনও অনেক, তবু সব দিকে খেয়াল রাখতে হয়। আজ কণিকা বাড়ি আছে, নিজের ঘরে বসে অফিসের কাগজপত্র ঘাঁটছিল। সৌমি এসে লাফ দিয়ে খাটে উঠে পড়ল। মায়ের গলা জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ মামি। কণিকা গলা থেকে মেয়ের হাত ছাড়াতে ছাড়াতে বলল, যাও আগে চেঞ্জ করে এসো। সৌমি মায়ের গায়ে হেলান দিয়ে চোখ বড় বড় করে বলল, আজ একটা দারুণ কাণ্ড হয়েছে মা। কণিকা চোখ থেকে চশমা খুলল। সৌমিকে দেখতে ভারী সুন্দর হয়েছে। যত বড় হচ্ছে তার রূপ বাড়ছে। সবাই বলে মায়ের মতো স্নিগ্ধ চেহারা পেয়েছে মেয়েটা। শুধু চেহারা নয়, মাথাও খুব পরিষ্কার। কণিকা ঠিক করে রেখেছে কলেজের পাঠ শেষ হলেই মেয়েকে বিদেশে পাঠিয়ে দেবে। খোঁজ খবরও শুরু করেছে। কণিকা মেয়ের এলোমেলো চুলে হাত বুলিয়ে বলল, মজার কাণ্ড পরে শুনবো, আগে তুমি চেঞ্জ করে হাত মুখ ধুয়ে এসো। না, আগে শুনতে হবে। উফ, তুমি কিন্তু দিন দিন খুব অবাধ্য হয়ে যাচ্ছ সৌমি। যত বড় হচ্ছ কথা না শোনাটা একটা হ্যাবিটে দাঁড়াচ্ছে। মিথ্যে রাগ দেখায় কণিকা। সদ্য কৈশোর পেরোনো সৌমি একটু উঠে বসে। মায়ের চোখে নিজের ঝলমলে চোখ রেখে বলে, আজ কি হয়েছে জানো মামি? আজ আমি একটা দারুণ ছেলেকে মিট করেছি। আমাদের কলেজেই পড়ে, সেকেন্ড ইয়ার ফিজিক্স। দ্য বয় ইজ আ মুন লাভার। বাংলায় কি বলবো, চন্দ্রপ্রেমিক নাকি চাঁদ পাগল। ফুলমুন হলেই সে ছেলে পাগল হয়ে যায়, টোটাল ম্যাড। মুনলাইট দেখার জন্য ঘর থেকে বেরিয়ে পড়বে, কেউ ঠেকাতে পারবে না। কি দারুণ না মামি? কণিকা নিষ্পলক হয়ে মেয়ের দিকে তাকিয়ে আছে। মামি, ওই ছেলে আমাদের কয়েকজনকে নিয়ে একদিন মুনলাইট এক্সপেডিশনে যাবে কথা দিয়েছে। মুনলাইট এক্সপেডিশন কি বলো তো? জ্যোৎস্নায় খোলা আকাশের নিচে ইচ্ছে মতো ঘুরে বেড়ানো। উফ, কি রোমান্টিক। আমরা ঠিক করেছি গ্রাম ট্রামের দিকে কোথাও চলে যাব। রিভার সাইড বা ফরেস্ট সব থেকে ভালো হয়। আমি বলেছি গাড়ি আমি দেব, তুমি কিন্তু বারণ করতে পারবে না।
কণিকা বার কয়েক কেঁপে উঠল। মনে হচ্ছে চারপাশে সব কিছু দুলছে। সে কিছু দেখতে পাচ্ছে না। তার চোখ ঝাপসা হয়ে যাচ্ছে জলে।